উপর হয়ে শুয়ে থাকায় আরিয়ানের উন্মুক্ত পিঠ দৃশ্যমান পুরীর সামনে। আরিয়ানের কাছে যেয়ে বসে পিঠের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে কিছু নখের আঁচড়ের দাগ। প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে আসলে দাগগুলো তারই করা। সেই ভেবে পুরী মুখ লজ্জায় লাল হয়ে যায়। কি ভেবে পুরী এগিয়ে যেয়ে আরিয়ানের উন্মুক্ত পিঠের উপর আলতো করে প্রথমে কিস করে, তারপর আরও একটা, তারপর আরও একটা, এভাবে 4-5টা কিস করে পুরী সোজা হয়ে বসে। নিজের মনের ভাবনায় ব্যস্ত থাকায় পুরী লাফিয়ে উঠে আরিয়ানের কথায় আরিয়ান বালিশে মুখ গুজিয়ে বলে, আমাকে উত্তেজিত করার প্রচেষ্টা চলছে নাকি? আরিয়ান পুরীর কাছ টের পেয়েছে। বুঝতে পেরে পুরীর লজ্জার মাত্রা বহুগুণ বেড়ে যায়। কিছু না বলে উঠে যেতে চাইলে আরিয়ান হাত ধরে টেনে আগের জায়গায় বসায়। এবার সোজা হয়ে শুয়ে পড়ে। এমন টাইম তোমায় পিরিয়ড হলো? উফ কপাল আমার, একদিকে নিজে শরীর ভালো নেই, অপরদিকে আমার বউ আমাকে উত্তেজিত করার সর্বোচ্চ প্রচেষ্টা করছে। আরিয়ানের কথায় পুরী মাথা নিচু করে বলে, আমি কিছু প্রচেষ্টা করছি না, কফি এনেছি খেয়ে নিন। আরিয়ান পুরীর দিকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে বলে, কাম হিয়ার হানি। এতক্ষণ পরে পুরী চোখ তুলে তাকায় আরিয়ানের পাশে যেয়ে বসে। আরিয়ান পুরী কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে আনে। নিজের দিকে মুখ ফুরিয়েই বলে, কালকে ভার্সিটিতে যেতে হবে, ভর্তির প্রসেস কমপ্লিট করতে হবে তো। ভার্সিটির কথা শুনে পুরী যেন জ্ঞান ফিরে পায়। চমকিত নয়নে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভাগ্যিস মনে করেছেন। পুরী চুলের খোপা খুলতে খুলতে আরিয়ান বলে, আমার না, আব্বুর মনে ছিল, গতকাল রাতে মনে করিয়ে দিল। মামা তো সবসময় এগুলো মনে রাখেন। আরিয়ান আর কিছু না বলে পুরী ঘাড়ের কাছে মুখ নিয়ে ছিঁড়ে দেওয়া চুল থেকে ঘ্রাণ নিতে থাকে। ঘ্রাণ নেওয়ার মাঝে পুরী গাজা ঠোঁট দিয়ে আলতো করে স্পর্শ করছে। আরিয়ানে স্পর্শ পেয়ে পুরী বারবার কেঁপে ওঠে। কাপা কাপা কলায় বলে, কফি ঠান্ডা হয়ে গিয়েছে, খেয়ে নিন। পুরীর কথা শুনে আরিয়ান পুরী ঘাড় থেকে মুখ তুলে প্রথমে পুরীর কপালে, তারপর 2 গালের নাকে ডগায় থুতনিতে আলতো করে চুমু দেয়। সব শেষ, নিজের দখলে নেয় ঠোঁট জোড়া। কিন্তু স্বল্প সময় পুরীকে ছেড়ে দিয়ে বলে, এখন হালকা আদরের সময়, ভারী ভারী আদর শরীর ভালো হলে করব। আরিয়ানের কথা যেন পুরীর লজ্জায় আড়ষ্ট করতেই বলে, প্রতিনিয়ত তাই করেন এবং এখনও সেই কাজে সে সফল। ঠোঁটের কোণে বিজয়ের হাসি দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে যায়। যাওয়ার সময় বলে, ড্রেসিং টেবিলে একদম নিচে একটা ড্রয়ার আছে, ওইখানে একটা হট ওয়াটার জগ আছে, কফি গরম করে নাও, ওটা বের করে। আরিয়ান কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। পুরী কিছুক্ষণ বসে থেকে তারপর নেমে যায় কফি গরম করতে। সময় চলে তার গতিতে, তাকে ধরে রাখার সাধ্য কারণেই। দেখতে দেখতে আরিয়ান পুরীর বিয়ে 1 মাস কেটে গেছে নীরবে। সময় যেন ধীরে ধীরে গলে গেছে তাদের নতুন জীবনের উষ্ণতায়। জীবনের ব্যস্ততা আর তার সাথে বেড়ে চলা সকালগুলো এখন আর আগের মতো অলস নয়। পুরী আরিয়ান দুইজনের জীবনের ব্যস্তময় দিন পার করছে। পুরীর দিন শুরু হয় ভার্সিটির ব্যস্ততায়, লেকচারের নোট, অ্যাসাইনমেন্ট। অন্যদিকে আরিয়ানের সকাল আর ভরে থাকে অফিসের কল, মিটিং আর দায়িত্বের ভারে নুয়ে পড়া টেবিলে ফাইলের তোপে। বিয়ে এবং তার আগের সমস্ত ঘটনা প্রেক্ষিতে অনেক কাজ জমা পড়ে আছে আরিয়ানের, যা করতে যেয়ে দিন রাতে পার হয়। তবুও ব্যস্ত জীবনের মাঝে এক অদ্ভুত নরম সম্পর্ক জেগে থাকে। সন্ধ্যা নামলে শহরে আলো যখন জানলা পর্দায় পড়ে, পুরী জানে এই আলোয় আরিয়ানের চোখ খুঁজে থাকে। আরিয়ানও বুঝে, সারাদিনের সব ক্লান্তি শেষে পুরীর মৃদু হাসিটাই তার শান্তি, পুরীকে বুকে জড়িয়ে রাখাটাই পরম শান্তি। দুইজনের পৃথিবী আলাদা গতিতে ছুটে চলে, তবু রাত নামলে তারা যেন এক ছাদের নিচে ফিরে পায় এক নিঃশব্দ প্রশান্তি। ভালোবাসার প্রকাশ নেই মুখে, নেই শব্দে, কিন্তু আছে প্রতিটি চাওয়া পাওয়ার মাঝে এক অদৃশ্য বন্ধন, যেটা দায়িত্বের সীমা ছাড়িয়ে পৌঁছে যায় মমতার গভীরে। আজকে সকাল থেকে পুরী মুখ আধার করে বসে আছে। আরিয়ান রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বেশ কয়েকবার পুরীকে দেখে নেয়। পুরী আগের অবস্থায় বসে আছে, হাতে ঘুড়ি পড়তে পড়তে পুরীর সামনে এসে বসে আরিয়ান। ডান দিক বাম দিক করে পুরীর মুখটা দেখে জিজ্ঞাসা করে, আমার বউয়ের মনটা খারাপ কেন, কি হয়েছে আমার হানির? আরিয়ানের কথা শুনে পুরী কপাল কুঁচকে আরিয়ানের দিকে তাকিয়ে রাগে রাগে ভাব নিয়েই বলে, কি হবে, কিছু হয়নি, আপনি আমার সতীনের কাছে যান। পুরী রাগ বুঝতে পেরে আরিয়ান মুখ টিপে হেসেই বলে, তোমার সতীন কোথা থেকে আসলো, আমি আবার বিয়ে করলাম কখন? পুরী আবারও রাগে রাগে ভাব ধরে উত্তর দেয়, জানি না, তুমি চাইলে আমি তোমাকে সতীন এনে দিতে পারি, আমার আপত্তি নেই। আগুনে ঘি ঢালার মতো কাজ করলো আরিয়ানের কথাটা। পুরী আরিয়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কয়েক সেকেন্ডের মধ্যে আরিয়ানা হাতে পিঠে চরকিল খুশি বসাতে থাকে আর বলে, আপনার অফিসে আমার বড় সতীন, আর আপনি আবার বিয়ে করতে চাচ্ছেন, এত বড় সাহস? না না না, আপনার মাপ নেই। আরিয়ান মুচকে হেসে বিছানায় গড়িয়ে পড়ল। হেসে বলল না কিছু, শুধু হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। পুরী তখন ওর উপর বসে রাগে গাল ফুলিয়ে তাকিয়ে আছে। আরিয়ানের বুকে ছোট ছোট কিল খুশি দিতে থাকে। আরিয়ান হুট করে পুরীর 2 হাত চেপে ধরে। পুরীর চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ে গেছে। হাত জোড়ো আরিয়ানের দখলে। মুহূর্তটা থমকে যায়। চোখে চোখ পড়তেই রাগটা হঠাৎ গলে। আরিয়ানের নরম হাসি দিয়ে বলে,
পজিশনটা কিন্তু ভালোই, অফিসে না গিয়ে এটাই ট্রাই করি চল। এতক্ষণ পরে পরে হুঁশ ফিরে চারপাশে তাকিয়ে দেখে সত্যি সে আরিয়ানের উপরে বসে আছে। তুরিত ব্যাগে নামতে যেয়ে আরিয়ান এক বাহু বন্ধনে আটকে যায় ছটফট করতে করতে বলে, এই ছাড়ুন, আমি রেগে আছি, আমাকে এসব বলে এখন আর কাজ হবে না। পরে হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দেয়। পরীর নাকের সাথে নাক ঘষতে ঘষতেই বলে, জলদি বলো হানি, কেন রেগে আছো? মুড অলরেডি চেঞ্জ সো ফাস্ট। হঠাৎ ঘনিয়ে আসা এই কাছে চলে আসা পরীর নিঃশ্বাস যেন আটকে গেল এক মুহূর্তে। চারপাশ নিস্তব্ধ, শুধু দুইজনের হৃদয় স্পন্দন শোনা যায় স্পষ্টভাবে। আরিয়ানের চোখে দুষ্টু হাসে আর পরীর চোখে মিশে আছে লজ্জার অবাক বিস্ময়। সে কিছু বলতে গিয়েও থেমে যায়, বুকের ভেতরটা হালকা কাঁপে। রাগটা কোথায় যেন হারিয়ে যায়, তার জায়গায় আসে এক অজানা উষ্ণতা। জড়তা মিশ্রিত কণ্ঠে পরি বলে, কেউ আমাকে বলেছিল বিয়ের পরে কক্সবাজার নিয়ে যাবে। কথা শেষ হওয়ার মুহূর্তেই পরি নিজেকে আবিষ্কার করে বিছানায়। আরিয়ান তার ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, ব্যাগ গুছাও, আগামীকাল রওনা দেবো, ঠিক আছে হানি? আরিয়ানের কথা যেন পরি চমকে যায়, বিস্মিত হয়ে বলে, সত্যি বলছেন? একদম চুপ। আরে চুপ করলে হবে না, কালকে রওনা দিলে আজকে আমাকে শপিং করতে যেতে হবে, উঠুন উঠুন। আরিয়ান পুরি ঘাট থেকে মুখ তুলে বলে, এত সকালে শপিং মল খুলিনি, খুললেই নিয়ে যাব, ততক্ষণ টাইমটা আমার। পুরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ান মিশে যায় পুরীর মাঝে। রাগ, অভিমান, ভালোবাসা সব মিলে মিশে যেন এক অদ্ভুত উষ্ণতা ভরে ওঠে চারপাশ। পরের দিন সকাল, হুট করে নেওয়া ডিসিশনগুলো বেশি সুন্দর হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেইগুলো সফল হয়। গতকাল সকালে কক্সবাজার যাওয়ার কথা বলতে আরিয়ান যেমন রাজি হয়েছিল, সেই সাথে সমস্ত কিছু বুকিং করা, পরীকে শপিংয়ে নিয়ে যাওয়া, আর এখন লাগেজ গুছানো। নিজেকে লাগেজ গুছিয়ে পরীকে হেল্প করছে সব গুছিয়ে নেওয়ার জন্য। শেষ পর্যায়ে আরিয়ান পরীকেই বলে, রেডি হয়ে আসো, আমি বাকিটা করে দিচ্ছি। আরিয়ানের কথা মতো পরিও চলে যায় ড্রেস চেঞ্জ করে রেডি হতে। পরি ওয়াশরুমে ঢুকেছে কিনা তা দেখে নিয়ে আরিয়ান আলমারি থেকে একটা প্যাকেট এনে পরির লাগেজ রেখে দেয়। তারপরে লাগেজ চেন আটকে দুইটা লাগেজ পাশাপাশি রেখে দেয়। আর তিনটা রোদুজ্জ্বল, একটা লাগেজ আরিয়ান আর ওপরটা তাহসিন নিয়ে নিচে নেমে আসে। আরিয়ানকে দেখে ফিরোজ খান জিজ্ঞাসা করে, প্লেনে টিকিট বুক না করে গাড়িতে যাওয়া ঠিক হচ্ছে এতটা রাস্তা? আরিয়ান এগিয়ে যেয়ে ফিরোজ খানকে বলে, চিন্তা করবেন না, আমি এর আগেও ড্রাইভ করেছি, এর থেকে বেশি রাস্তা, আমার সমস্যা হবে না। ঠিক আছে, সাবধানে যেও, পুরীর দিকে খেয়াল রেখো। ফিরোজ খানের কথায় মাথা নেড়ে সম্মতি জানায় আরিয়ান। তাহসিন আর আরিয়ান নেমে আসায় কিছুক্ষণের মধ্যে পুরী নেমে আসে। পুরীকে আসতে দেখে মুমতাহিনা বেগম একটা ব্যাগ ধরিয়ে দেয় পুরীর হাতে। পুরীর হাতে ব্যাগটা দিয়ে বলে, এতে খাবার দিয়ে দিয়েছি, রাস্তায় খিদে পেলে খেয়ে নিবি, আর দুইটা ফ্যাক্সে চা আর কফি দিয়েছি, বাইরে কিছু কিনে খেতে হবে না। পুরী ব্যাগ হাতে নিয়ে দেখতে থাকে আর বলে, এত কিছু, রাস্তায় খাওয়ার জন্য এত কিছু? পুরী মাথা হাত বুলিয়ে মুমতাহিনা বেগম বলেন, জার্নিতে বাইরের খাবার না খাওয়াই ভালো। এরই মধ্যে মরিয়ম বেগম এসে পুরীকে দেখেই বলে, মাশাআল্লাহ পুরী, তোমাকে কত সুন্দর লাগছে, আমাদের জোড়া শালিক ম্যাচিং করে পড়েছে। মরিয়ম বেগমের প্রশংসা শুনে পুরী লজ্জায় মাথা নিচু করে ফেলে, কারণ আরিয়ান আর পুরীর জামা কালার ম্যাচিং। পুরী পরেছে নেভি ব্লু গ্রাউন্ড আর আরিয়ান নিজেও পরে নিয়েছে নেভি ব্লু কালারের শার্ট, ব্লু প্যান্ট। লাগেজ আর খাবার সহ সব কিছু ভালো করে গাড়িতে তুলে দেয়। আরিয়ান আর পুরী সকলে থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্য। গাড়িতে বসে পুরী চারপাশ দেখছে আর মাঝে মাঝে ভিডিও করছে নিজের ফোনে। গ্লাস ওঠানো থাকায় ভিডিও করলে এমন মত হচ্ছে না, বিধায় আরিয়ানকে বলে গ্লাসটা নামিয়ে দিন। সামনের দিকে দৃষ্টি রেখে আরিয়ান বলে, গাড়িতে এসি চলছে, গ্লাস নামানো যাবে না, এসিটা একটু বন্ধ করুন, বাইরে কি রোদ দেখছেন, এসি বন্ধ করলে গাড়ির ভিতরে আগুন জ্বলে যাবে। আরিয়ানের সাথে আর কোনো কথা না বলে মুখ ভার করে পুরী নিজের সিটে বসে থাকে। কিছু মুহূর্ত পরে বাইরের বাতাস এসে পুরীর চুলগুলো এলোমেলো করে দেয়। পাশে ফিরে দেখতে পায় গাড়ির গ্লাস নামানো, বাইরে বাতাস এসে মুখে লাগতেই পুরী চোখ মুখ হাসি ফুটে ওঠে। কিন্তু সে আরিয়ানকে কিছু না বলে নিজের মতো বাইরের ভিউ এনজয় করতে থাকে। আরিয়ান আর চোখে একবার দেখে নিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। 4 ঘন্টা পর আরিয়ান কুমিল্লা এসে পৌঁছায়। হাইওয়ের পাশে একটা ভালো জায়গা দেখে গাড়ি থামিয়ে দুইজনে ফ্রেশ হয়ে নেয়। তারপর গাড়িতে উঠে পুরী খাবার বের করে দেখতে থাকে কি কি আছে। একটা বাটিতে পুরী পছন্দের পাস্তা, সাথে মালাই চপ, মিষ্টি সহ আরও কিছু আইটেম। নিজের পছন্দের সব দেখে পুরী খিদে যেন আরও বেড়ে যায়। আরিয়ানকে প্রথমে পাস্তা দিয়ে পুরী মিষ্টি খেতে থাকে। পুরীকে মিষ্টি খেতে দেখে আরিয়ান জিজ্ঞাসা করে, পাস্তা না খেয়ে আগে মিষ্টি খাচ্ছ কেন? খেতে খেতে পুরী উত্তর দেয়, আগে মিষ্টি খেয়ে তারপর ঝাল খেতে হয়, না হলে মিষ্টি খেলে মুখটা কেমন যেন হয়ে যায়, এই জন্য। আপনি খাবেন? মিষ্টির বাটি এগিয়ে দিতে আরিয়ান বলে, ওরে বাবা, না না না, তুমি খাও, বিয়ের মিষ্টিগুলো এখনো হজম হয়নি, এখনো মিষ্টি দেখলে আমার গা গুলিয়ে ওঠে, বিয়েতে যে মিষ্টি খাইয়েছে আল্লাহ। আরিয়ানের কথা শুনে পুরী ফিক করে হাসি দিয়ে বলে, ভালোই হলো, আমার পছন্দের মিষ্টি নামি আমি খাই। দুইজনে মিলে খাওয়া দাওয়া করে পুরী চা আর কফির ফ্লাক্স পার করে, সেই সাথে ওয়ান টাইম কাপ। আরিয়ানের জন্য কফি দিয়ে নিজে চা নিয়ে নেয়। চা খেতে খেতে আরিয়ান জিজ্ঞাসা করে,
বিয়ের শাড়ি যে ব্লাউজটা ছিল ওইটা নিতে বলেছিলাম, নিয়েছিলে? আরিয়ানের কথা শুনে পুরো একটু থেমে যায়, ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, আসলে এটা। আরিয়ান পুরীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা কি নাওনি মনে নেই? না মানে মনে ছিল, কিন্তু ওটা অনেক বেশি টাইট হয়ে গিয়েছিল, পরতে পারবো না তাই আর কি। পুরীর কথা শুনে আরিয়ান মুখ টিপে হাসি দিয়ে পুরীর দিকে তাকিয়ে বলে, বলছিলাম মাপ নেওয়ার সময় একটু ঢিলা করে দেই, না হলে টাইট হয়ে যাবে, শুনো নাই? পুরী লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আমি কি এত বুঝেছিলাম নাকি এত টাইট হবে? কফির কাপটা বাইরে ফেলে দিয়ে আরিয়ান পুরীর কাছে ঝুঁকে যেই বলে, আমি তো বুঝেই বলেছিলাম, বুঝলে বউ, আমার হাতে জাদু আছে, না হলে এমন শুকনা গাছে কেউ ফুল ফুটাতে পারে? আরিয়ানের এমন কথাবার্তায় পুরী কান গরম হয়ে যায়, লজ্জায় আড়ষ্ট হয়ে যায়, মাথা নিচু করে বলে, ইস আল্লাহ, চুপ করেন প্লিজ, চলেন, দেরি হবে না হলে। ড্রাইভিং সিটে সোজা হয়ে বসে মিষ্টি হাসি দিয়ে আরিয়ান বলে, বেস্ট হানিমুন স্যুট বুক করেছি তোমার অবশিষ্ট লজ্জা ভাঙাতে। আরিয়ান গাড়ি স্টার্ট দেয়, পুরী আর কিছু না বলে নিজের মতো করে জানলা দিয়ে তাকিয়ে থাকে। আরিয়ানে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়। রেডিসন ব্লু চট্টগ্রাম বিভিউ হোটেলে এসে গাড়ি থামে। ফিরোজ খান আগে থেকে সেখানে নিজেদের কোম্পানি ম্যানেজার হাবিবকে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। হোটেলের সামনে ম্যানেজার হাবিব দাঁড়িয়ে আছেন। আরিয়ানের গাড়ি দেখতে এগিয়ে যান। হাবিব সাহেবকে দেখে আরিয়ান বলে, আসসালামু আলাইকুম হাবিব সাহেব, কেমন আছেন? হাসি হাসি মুখে ম্যানেজার হাবিব বলেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আরিয়ান পুরীর দিকে তাকিয়ে বলে, নেমে দাঁড়াও, আমি গাড়ি পার্কিংয়ে রেখে আসছি। পুরী আরিয়ানের কথা মতো গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ততক্ষণে গাড়ি থেকে লাগেজ নামিয়ে নেওয়া হয়েছে। পুরী দাঁড়িয়ে আছে, সেই সময় ম্যানেজার হাবিব এগিয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ম্যানেজার হাবিব, বড় স্যার আমাকে পাঠিয়েছেন আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। পুরী হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। আরিয়ান গাড়ি পার্ক করে এসে পুরীকে নিয়ে হোটেলে প্রবেশ করে। রেডিশনে যে ওদের রুমের চাবি নিয়ে লিফটে ওঠে। সাথে করে ম্যানেজার হাবিব ও হোটেল বয় যায় লেগেজ নিয়ে। লিফট থেকে নেমে আরিয়ান পুরী হাত ধরে এগিয়ে যায় রুমের দিকে। রুমের দরজা খুলতেই পুরী চোখের সামনে উন্মোচন হলো এক অন্য জগৎ, যেখানে প্রতিটি ছোট ছোট বিবরণে প্রেমের স্পর্শ লুকানো। মোমবাতির নরম আলোয় পুরো ঘরকে আলতো সোনালি আভা মুড়িয়ে রেখেছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ দূরে দূরে মৃদু সুর হিসেবে বাজছে। বিছানার উপর চোখ পড়ে এক অদ্ভুত সৌন্দর্য, দুটি সাদা সোয়ার যার ঠোঁটগুলো স্পর্শ করছে একে অপরের সঙ্গে। ফুলের পাপড়ি চারপাশে ছড়ানো, যেন তারা একান্তভাবে স্বাগত জানাচ্ছে নতুন দম্পতিকে। বালিশের কোণে রাখা ছোট চকলেটের বক্স আর লাল রঙের গোলাপের তোড়া এই রুমটিকে আরো প্রাণবন্ত ও মধুর করে তুলেছে। রুমের দেওয়ালগুলোতে হালকা রঙের আলো ঝলমল করছে। একটি প্রাইভেট ডাইনিং টেবিল, সুসজ্জিত হয়ে আছে একটা সুন্দর ওয়েলকাম কেক। প্রতিটি জায়গায় প্রেমের নিঃশব্দ বার্তা। কেকের উপর চোখ পড়তেই হ্যাপি হানিমুন আরিয়ান এন্ড পুরী লেখা রোমান্টিক বার্তাগুলো, যা পুরী আর আরিয়ানের জন্য সাজানো হয়েছে। পুরী কিছুটা হাঁটতে হাঁটতে খাটের কাছে যায়। শোয়াগুলো দেখতে পেয়ে হেসে ওঠে। ছোট সারপ্রাইজ তার মন নরম হয়ে যায়। আরিয়ান ওর পাশে গিয়ে চুপচাপ দাঁড়ায়, চোখে সেই দুষ্টু হাসি। আস্তে আস্তে বলে, সবই শুধু তোমার জন্য আমার বউ পুরী। হোটেল বয় লাগেজগুলো রেখে চলে যায়। যাওয়ার সময় বলে যায় যে কোনো দরকারে তাদেরকে ডাকতে। হোটেল বয় চলে যেতেই ম্যানেজার হাবিব কিছু বলে দিয়ে বিদায় নেয়। দরজা লক করে আরিয়ান এসে দাঁড়ায় পুরীর পাশে। পুরী তখন সম্পূর্ণ ঘরটা দেখতে ব্যস্ত। রুমের প্রতিটি উপকরণ, আলো, সুবাস আর সেই সব মিলিয়ে এক মুহূর্তকে জাদুকরী অভিজ্ঞতা রূপান্তরিত করেছে। পুরী বুঝতে পারে এই হানিমুন কেবল ভ্রমণ নয়, এটি তাদের ভালোবাসায় ছোট, নিঃশব্দ কিন্তু গভীর উদযাপন। পুরী একদম কাছে এসে দাঁড়িয়ে আছে। আরিয়ান বলে, চলো কেকটা কেটে আসি। পুরী ঘুরে দাঁড়িয়ে আছে আরিয়ানকে দেখে। মোমবাতির নরম হলদেটে আলোয় আরিয়ানের মুখছবি পুরীর নিকট আরো আকর্ষণীয় লাগছে। সমুদ্রের ঢেউ যেভাবে তীরে আছড়ে পড়ে, ঠিক সেইভাবেই পুরীর হৃদয়ের অনুভূতির ঢেউ আছড়ে পড়ছে হৃদয়ের কোলে। কয়েক মুহূর্তে নীরবতা, দৃষ্টিতেই দৃষ্টির বিনিময়, না বলা হাজারো কথা আটকে যাচ্ছে কণ্ঠনালীতে এসে। আরিয়ান কিছু আবার বলবে তার আগে পুরী আরিয়ানকে ঝাপটে ধরে। পুরীর আকস্মিক এই কাজে আরিয়ান অবাক হলে মনের মধ্যে প্রশান্তি ঢেউ বয়ে যায়। আরিয়ান নিজেও পরম যত্নে পুরীকে জড়িয়ে ধরে। পুরী আরিয়ানকে আরো শক্ত করে নিজের বাহুবন্ধনে জড়িয়ে ধরে। আরিয়ান অনুভব করে পুরীর মনের বেকুলতা। পুরী মাথায় চুমু দিয়ে বলে, ফ্রেশ হয়ে নাও, অনেক রাস্তা জার্নি করে এসেছ। কিন্তু আরিয়ানকে না ছেড়ে পুরী আরো ভালো করে জড়িয়ে ধরে। আরিয়ান আর কিছু বলে না। কিছু মুহূর্ত নিজেকে শাপ দিয়েছে। অনুভব করাটা সব থেকে বেশি দরকার। সূর্যের কোমল আলো জানলা ফাঁক করে ঘরে ঢুকে পড়েছে। সোনালি রশ্মিগুলো ছুঁয়ে যাচ্ছে পুরীর গাল, যেন কেউ খুব ধীরে ভালোবাসা ভরা স্পর্শ দিয়ে যাচ্ছে। রুমটা এখনো গোলাপের নরম সুবাসে ভরা।
লেভেন্ডার, মোমবাতি আর সমুদ্রের রোল হয় একসাথে মিশে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের দেওয়াল দিয়ে দেখা যায় নীল সমুদ্র, ঢেউয়ের শব্দে যেন মৃদু সুর বাজছে চারপাশে। সাদা চাদরের ভাঁজে জড়িয়ে আছে দুইটো নিঃশব্দ নিঃশ্বাস। পরে আধ খোলা চোখে তাকায় পাশে শোয়া আরিয়ানের দিকে। তার মুখটা শান্ত, নিঃশব্দ, নিভৃত, তৃপ্ত। সকালে আলো গলে গিয়ে পড়েছে তার চুলে, আর পরে হাত বাড়িয়ে আলতো করে সেই চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। পরে স্পর্শ পেয়ে আরিয়ান চোখ মেলে তাকায়, আর মোড়া ভেঙে আবার পরীকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আরিয়ানকে আবার ঘুমাতে দেখে পরি জিজ্ঞাসা করে, এখনো ঘুমাবেন? আমরা ঘুরতে যাব না? পরীকে নিজের বুকের সাথে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে সকালের হাসকি সুরেই বলে, পরে যাব, এখন তোমাকে নিয়ে একটু ঘুমাতে দাও। আরিয়ান এমনভাবে পরীকে জড়িয়ে ধরেছে না পারে যেন পরীকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। আরিয়ানের বুকের মধ্যে মুসরামুসরি করে উঠে পরি বলে, না এখনই। আপনার জন্য সূর্যোদয় দেখতে পারলাম না, এখন চলেন। সূর্যোদয় দেখা থেকে বোরের আদর পাওয়াটা বেশি সুন্দর, সেটা তোমাকে দিয়েছি। আরিয়ানের লাগাম ছাড়া কথায় পরি বরাবর নেই, লজ্জায় মিয়ে যে আস্তে আস্তে বলে, আপনি যে এত কথা জানেন আমি আগে জানতাম না। আরিয়ান পুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি জানতে আমাকে নিয়ে? পুরী একটু ভেবেই বলে, সত্যি বলবো? মিথ্যা অবকাশ নেই, সত্যি বলতে হবে। পুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলে, উগ্র, বদমেজাজি, রাগী, গম্ভীর, মারকুটে, একটু রসকস নেই, নিম পাতার মতো মেজাজ। পুরীর কথা শুনে আরিয়ানের চোখে লেপ্টে থাকা ঘুমের আবেশটুকুতেই কেটে গেল। পুরীর কথা শুনে অবাক হবে না রাগ করবে সেই ভাবনা দুটানায় পড়েছে। পুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, সিরিয়াসলি? পুরী কথাগুলো চোখ বন্ধ করে বলেছিল, আরিয়ান আবারও রেগে যায় কিনা সেই ভেবে। কিন্তু আরিয়ানের কথা শুনে পুরী বুঝতে পারে আরিয়ান রাগ করেনি, বরং অবাক হয়েছে। চোখ মেলে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান পুরীকে পাল্টা প্রশ্ন করে, কেন মনে হলো? পুরী নির্ভয়ে বলে দেয়, যেভাবে মারপিট করতেন আর জিনিসপত্র ভাঙতেন সেই জন্য মনে হতো। কি? কথাটা আরিয়ান একটু জোরে বলতে পুরী একটু ভয় পেয়ে যায়। যতটা নির্ভয়ে কথা বলেছিল ততটাই নির্ভয় হওয়া উচিত হয়নি বলে এমন মনে হচ্ছে। আরিয়ানের দিকে তাকে একটু হাসার চেষ্টা করে বলে, আমি তো মজা করলাম, সিরিয়াস নিচ্ছেন কেন? হিহি। দেখি তোমার হাতটা। পুরী হাত দেখতে চেয়ে পুরী বাম হাত নিজের মধ্য নিয়ে চেপে ধরে বিছানার সাথে। নিজের ভুল করে বলা সত্যি কথায় আরিয়ান সত্যি রেগে গিয়েছে বুঝতে পেরে পুরী গলা শুকিয়ে আসে। আরিয়ান পুরীর মুখের কাছে মুখ নিয়েই বলে, আমি উগ্র? পুরী চোখ বন্ধ করে মাথা দুই দিক নেড়ে বলে, না না না, মোটেও না। আমি রাগী, মারকুটে? পুরী একইভাবে মাথা দুই দিক নেড়ে বলে, না না না, একদমই না, হতেই পারে না। আরিয়ান এবার পুরীর কানের কাছে মুখ নিয়ে বলে, আমার একটু রসকস নেই? বিয়ের 1 মাস 10 দিন কেটে গেল, সকাল বিকাল গোসল করতে করতে তাও বলছো রসকস নেই? আরিয়ানের কথাটা পুরী মস্তিষ্কে যেন তরাত করে লাগে। ভয় লাগা কণ্ঠে বলে, না না না, সেইটা না। চুপ, চলো তোমাকে দেখায় রসকস আছে নেই, তারপর ঘুরতে যাওয়া যাবে। সে দেবীবর ডেকে আনা মনে হয় একেই বলে। পুরী একটু ইস্তস্ত করলেও আরিয়ানের চোখে আবেশনিত দৃষ্টি ওকে টেনে নিল কাছে। মুহূর্তের মধ্যে দূরত্ব মিলিয়ে গেল। জানলা পর্দা ফাঁক দিয়ে আসা সূর্যের আলো তাদের গায়ে পড়ে ঝলমল করে উঠল ঘরটা। বাতাসে মিশে রইল গোলাপের সুমন্দি হালকা গ্রান আর তাদের নিঃশ্বাসের উষ্ণতা। আরিয়ানে আঙ্গুল পুরীর গাল ছুঁয়ে ধীরে ধীরে নামলো, তারপর থামলো তার চিবুকে। পুরী চোখ বন্ধ হয়ে এলো। আবেশে পুরী হাত যেয়ে থামলো আরিয়ানের পিঠে। তাদের সকালটা আরো রঙিন হয়ে উঠল ওদের মুগ্ধতায়। তারপর নিঃশব্দে তারা একে অপরের কাছে আরো একটা কিছু সরে এলো না, বরং মিশে গেল। সময় থেমে গেল শুধু তাদের জন্য। বাইরের সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে দূরে, কিন্তু ভেতরে কেবল একটাই সুর বাজছে, নরম, গভীর আর অজানা অনুভূতির। লাঞ্চ শেষে সূর্যের আলোটা নরম হয়ে এসেছে। হোটেল রেস্টুরেন্টে বড় জানলা দিয়ে দেখা যাচ্ছিল নীলচে সাগর আর সোনালি বালুর মেলা। পুরী পড়েছে সাদা রঙের ফ্লাওয়ার স্লিপ গ্রাউন্ড, হালকা মেকআপ আর চোখে গাঢ় কাজল। সেরে রাখা চুল যেন পুরীকে কল্পনা পুরীর থেকে বেশি সুন্দর করেছে। আর আরিয়ান পুরীর সাথে মিল রেখে পুরী পছন্দের হোয়াইট শার্ট, কিন্তু আজকে আর শার্ট ইন করেনি। হাতাটা ফ্লোট করেছে। সমুদ্রের তীর বাতাসে পুরীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। এতটা নীরব প্রশান্তি ছুঁয়ে যাচ্ছিল দুজনকেই। কক্সবাজারের সেই লম্বা সৈকত, যত দূর চোখ যায় শুধু জল আর বালুর জল খেলা। পায়ের নিচে নরম বালু স্পর্শ, ঢেউ এসে ভিজিয়ে দিল পুরীর পায়ে পাতাগুলো। আরিয়ান পুরী কাঁধে হাত রেখে পুরীর পাশে দাঁড়ায়। সমুদ্রের ঢেউ এসে শুয়ে যাচ্ছে। প্রতিটি ঢেউয়ের গর্জন রোমাঞ্চিত করেছে পুরীকে। পুরী এক হাত দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা এই সমুদ্রের শেষ কোথায়? দৃষ্টি সামনের দিকে রেখে হাসি দিয়ে বলে, সমুদ্রের শেষ নেই, যত দূর যাওয়া হবে আরো গভীর হবে সমুদ্র, অসীমই সমুদ্র। মাথা উঁচু করে আরিয়ানের দিকে তাকিয়ে পুরী আবার বলে, শেষ না হলে এই যে কত সমুদ্র, তীর, বন্দর, এগুলো কিভাবে হলো? আরিয়ান এবার পুরীর দিকে তাকিয়ে উত্তর দেয়, বন্দর, তীর, এগুলোতে সমুদ্রের শেষ হয় না। প্রতিটা সমুদ্র অসীম, যার শেষ নেই। ঠিক যেমন তোমার প্রতি আমার ভালোবাসা অসীম।
গভীর, ঠিক তেমনি বলতে পারো সমুদ্রের সাথে আমার একটা লড়াই চলছে। লড়াই কিসের? এই যে বললাম ভালোবাসা, তোমার প্রতি আমার ভালোবাসা এই সমুদ্রের থেকে অসীম গভীর। সমুদ্রে যেমন প্রকৃতির খেয়াল উত্তাপ হয়ে ওঠে, আমি তোমার খেয়ালে উত্তাপ হয়ে উঠি। সমুদ্রে যেমন প্রকৃতির খেলায় আবারও শান্ত হয়ে যায়, আমিও তোমার খেয়ালে শান্ত হয়ে যাই। এই সমুদ্রের বুকে আছে কত গভীর রহস্য, হাজার হাজার বছরের। ঠিক তেমনি আমার হৃদয়ে মস্তিষ্কে তোমার জন্য সেই ভালোবাসার সমুদ্র আছে, তাতেও আছে গোপনে ভালোবাসার রহস্য যন্ত্রণা। মুগ্ধ নয়নে পড়ি আরিয়ানের কথাগুলো শ্রবণ করলো। অজান্তে চোখে কোণে বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটানো না জল, যা গড়িয়ে পড়ার আগে আরিয়ান হাতে আঙ্গুল দিয়ে মুছে দেয় আর বলে, তুমি সুখের কান্না করবে, কষ্টের না। ছল ছল নয়নে আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আরিয়ান পরীকে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, ভালোবাসা কোনো নির্দিষ্ট কারণ হয় না। আমি তোমাকে তখন থেকে ভালোবাসি যখন তুমি ভালোবাসা অনুভূতি সম্পর্কে ধারণাও ছিল না। একপাক্ষিকভাবে ভালোবেসেছি, এই ভেবে আমার পরে আমাকে একদিন এর থেকে বেশি ভালোবাসবে। আমি আপনাকে এত ভালোবাসা দিতে পারবো? আপনি আমার অজান্তে এত বছর আমাকে নিজের মতো করে ভালোবেসেছেন, কিন্তু আমি তো অল্প। পরিকথা শেষ হওয়ার আগে আরিয়ান বলে, অল্প দিন বেশি দিন বলে কিছু হয় না, ভালোবাসার জন্য এক মুহূর্তই যথেষ্ট। ভালোবাসি বোঝাতে এক মুহূর্তই যথেষ্ট। আর আমি জানি আমার বউ পরি আমাকে এতটা ভালোবাসে যার কাছে আমার ভালোবাসা ছোট মনে হবে। আরিয়ানের কথায় আর কোনো প্রতি উত্তর করে না পরি আরিয়ানকে একটু শক্ত করে ধরে। আরিয়ানের গায়ে সেই চিরচেনা স্মেলটা মন ভরে নিতে থাকে আর হাঁটতে থাকে। ভালোবাসার মানুষকে নিজের কাছে পেয়ে যার মুহূর্তগুলো জীবনের সেরা মুহূর্ত হয়। ভালোবাসা মানুষের থেকে সেই ভালোবাসার কথা শোনাটাও ভাগ্যের ব্যাপার। পুরি আজকের নিজে অনেক ভাগ্যবতী মনে করছে, মনে মনে সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করে। সূর্যটা যখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশের কমলতা আর বেগুনি মিশে গেছে, যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে তাদের। আরিয়ান পুরি কাঁধে হাত রাখলো, কথায় নয় নিঃশব্দে। তাদের ছায়া লম্বা হয়ে পড়েছিল বালুর উপর, ঢেউ এসে তাতে লেগে আবার মুছে দিচ্ছিল। দুইজনে মিলে একসাথে সূর্যোদয় দেখতেও না পারলেও সূর্যাস্ত ঠিকই দেখেছে। ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্যটার দিকে তাকিয়ে থেকে আরিয়ান পুরীকে বলে, জীবনের অন্তিম সূর্যটা পর্যন্ত আমি তোমাকে চাই। পুরী আরিয়ানের বাহুতে মাথা এলিয়ে দিয়ে বলল, আমি আপনাকে আমার জীবনে প্রতিটা সূর্যোদয় সূর্যাস্তে প্রতিটা মুহূর্তে আপনাকে চাই। চারপাশে শুধু বাতাসের গন্ধ, সাগরের নোনা জল আর এক অদ্ভুত শান্তি, যেন পৃথিবীটা এক বিকেলের জন্য থেমে গেছে তাদের দুজনের জন্যই। দেখতে দেখতে কেটে যায় 4 দিন। এই 4 দিন যেন আরিয়ানার পরিময়, একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার দিন। আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে দুইজনে। সেই জন্য আজকে বিকালে বেরিয়েছিল কিছু কেনাকাটা করতে। বিকালে বের হওয়ার সময় পুরি আরিয়ানকে বলে, আমরা এখানেই থেকে গেলে হয় না? পুরি কানের পাশে চুলগুলো গুজি দিয়ে আরিয়ান বলে, হ্যাঁ হবে। হুমায়ুন আহমেদের মতো আমরা একটা বাড়ি বানাবো, নাম দেবো সমুদ্র বিলাস। আরিয়ানের কথায় পুরি চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে ওঠে, মিষ্টি হাসি দিয়ে বলে, এইটা করলে খুব ভালো হয়। সমুদ্র দেখতে খুব ভালো লাগে, এখান থেকে চলে যাওয়ার পর খুব মিস করব। আমি আছি তো, মিস করতে দিব না। বিকেলে সাগর যেন অন্যরকম, সূর্যের আলো তখন সোনালি হয়ে নরমভাবে পড়েছে জলের গায়ে। ঢেউগুলো একবার আসে আবার নিঃশব্দে সরে যায়। পুরি হালকা পিচ ঢালা টপ আর সাদা স্কার্ট পরে হাঁটছিল বালুর উপর। আরিয়ান কিছুটা পিছনে, পুরীর চুলগুলো বাতাসে উঠছিল। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে নিচু হয়ে ঝিনুক কুড়িয়ে নেয়। আরিয়ান পুরি পিছু পিছু হাঁটছে আর মাঝে মধ্যে পুরি এই ছেলে মানসিক ক্যামেরা বন্দি করছে। একটা চুপচাপ নীরবতা ভালোবাসা ছড়িয়ে পড়ছে দুইজনের মাঝে। হাঁটতে হাঁটতে হঠাৎ পুরি ছোট একটা দোকানের সামনে থেমে গেল। সেখানকার রঙিন শামুকের অলংকার, হাতে বানানো ব্রেসলেট, সাগরের নোনা ধরা কাঠের তৈরি ফটো ফ্রেম, সবকিছু তার চোখে পড়ল। সে একটার পর একটা তুলে দেখছে, কখন আলোতে ধরছে, কখন নিজের কবজিতে পড়ছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে আছে, যেন প্রতিটি মুহূর্ত তার চোখে জমা করে রাখছে। ব্রেসলেট, কানের দুল পড়ছে আর আরিয়ানকে দেখাচ্ছে। আরিয়ান সেই মুহূর্ত ক্যামেরা ধারণ করে রাখে, স্মৃতি করে রাখতেন। একটা ছোট ঝিনুক লকেট হাতে নিয়ে পুরি জিজ্ঞাসা করে, এটা কেমন? আরিয়ান এক ঝলক দেখে নিয়ে পুরীকে বলে, এটা সুন্দর, কিন্তু এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে তোমার গলায় স্থান পেলে। আরিয়ানের কথায় পুরি চোখ মুখ আনন্দে ফুটে উঠল। নিজের জন্য এবং বাড়ির সকলের জন্য কেনাকাটা করে নিল পুরি আর আরিয়ান মিলে। তারপর দুইজনে একটা ছোট কুড়ে ঘরের মতো টং দোকানে বসলো। আরিয়ান যে 2 কাপ চা দিতে বলে পুরি পাশে এসে বসলো। পুরি যখন গভীর মনোযোগ চারপাশে সবকিছু দেখছিল, আরিয়ান পুরিকে জিজ্ঞাসা করে, হানিমুন মন মতো হয়েছে? আমার বউটা খুশি তো? পুরি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, পছন্দ না হলে আবার থাকবেন? থাকতেও পারি। আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই পুরি ঝাপটে বলে, তাহলে পছন্দ হয়নি। পুরি কথায় আরিয়ান হেসে দিয়ে বলে, আমার খুব শীঘ্রই আবার আসবো। অফিসের কাজ পড়েছে জন্যই তো নতুন নতুন স্টার্ট করেছি সব। আরিয়ানের কথায় পুরি মাথা নেড়ে বলে, এর মধ্যে ওদের চা দিয়ে যায় একটা বাচ্চা ছেলে।
আরিয়ানের চা পছন্দ না করলেও পরি পছন্দ অনুযায়ী এখন চা খাচ্ছে। খাওয়া শেষে বিল মিটিয়ে তারা আবার হাঁটতে বেরোলো। এবার সূর্য ডুবে যাওয়ার অন্ধকারে এসেছে আকাশরাঙা। পুরি হাত বাড়িয়ে ঢেউ শুয়ে দিল, পানি ছিটে গেল দুইজনের গায়ে। আরিয়ান নিচু হয়ে হাসতে হাসতে পুরীর দিকে তাকিয়ে হালকা করে জল ছিটিয়ে দিল। পুরি অবাক মুখে তাকিয়ে তারপর পাল্টা জল ছিটিয়ে দিল তার দিকেও। মুহূর্তেই শুরু হলো এক অন্যরকম শিশুসুলভ খুনসুটি। হাসির রোল উঠল চারপাশে, বাতাসে ভেসে গেল ওদের হাসির শব্দ ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে। একসময় পুরি হাঁপাতে হাঁপাতে থেমে গেল। চুল এলোমেলো, গায়ের জলের সিটে প্রায় ভিজে গিয়েছে দুইজনে। আরিয়ান এগিয়ে এসে ওর চুলগুলো আলতো করে কানের পাশে দিয়ে দিল। আরিয়ানের গভীর দৃষ্টির দিকে তাকিয়ে দুইজনের মধ্যে আবারও সেই নীরবতা নেমে এলো, যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে শুধু তাদের নিঃশ্বাসের জন্য। দূরে সমুদ্রের ঢেউ একটার পর একটা এসে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আলোর ছায় খেলা ধীরে ধীরে মিশে যাচ্ছে রাত্রির কূলে। পুরি আর আরিয়ান হাত ধরাধরি করে হাঁটছে। পালুর পর তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেমন করে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ ধরে ভালোবাসা একান্ত সাক্ষী এই সমুদ্র। যেন কক্সবাজারের সেই বিশাল সমুদ্র তাদের গল্প মনে রাখবে বহুদিন ধরে। যেমন ঢেউ ফিরে আসে তীরে বারবার, এই অসীম ভালোবাসার প্রতিধ্বনিত হয়ে যাবে নোনা জলের চিরকাল। রাত নেমে এসেছে নিঃশব্দে, কিন্তু সমুদ্র যেন তখন জেগে উঠেছে নতুন উদ্যমে। ঢেউয়ের গর্জন যেন রাতের নিস্তব্ধতা চিরতরে দিচ্ছে। দূরে আলো ঝলমল করছে। রিসোর্টের বারান্দা থেকে দেখা যাচ্ছে সেই নীলচে কালো জলের ঢেউ, যা চাঁদের আলোয় ঝিলমিল করছে রূপার মতো। পুরি আর আরিয়ান দুইজনে বেলকনিতে বসে আছে। আজকে তাদের হানিমুনের লাস্ট নাইট। টেবিলের উপর রাখা মোমবাতি নিঃশব্দে জ্বলছে, আলোয় নরম উষ্ণ। আরিয়ানের কথায় আজকে পুরি পরেছে সেই লাল রঙের শাড়িটা, যেটা পুরীকে কিনে দিয়েছিল আরিশের বিয়ের সময়। এতদিন পরেনি, কারণ আরিয়ান বলেছিল সে না বলা পর্যন্ত না পড়তে। বাতাসে পুরীর চোরগুলো বারবার মুখে এসে পড়ছে। আরিয়ান পুরি পাশে আছে, হাতে গরম কফির কাপ, চারপাশে কেবল সমুদ্রের শব্দ, মাঝে মাঝে হালকা হাওয়া ছোঁয়া, যেন প্রকৃতি থেমে গেছে ওদের নিস্তবতায়। আরিয়ানের দৃষ্টি তখন শুধু পুরীর উপর, তার চোখের ভেতর সেই সমুদ্রের প্রতিফলন, চাঁদের আরো আলতো উজ্জ্বলতা। কিছুক্ষণের মধ্যে পুরি হাত আলতো করে এগিয়ে এলো, শুয়ে গেল আরিয়ানের হাত। আরিয়ানের হাতের মধ্যে নিজের বিয়ে বেঁধে রাখা মাথা সমুদ্রের বিলাসতা অনুভব করতে থাকে। আরিয়ান মৃদু সুরে ডেকে উঠল, নুরিন। আরিয়ান মুখে নুরিন নামটা শুনে পুরি মাথা তুলে তাকালো, দৃষ্টিতেই প্রশ্ন। কিন্তু তাকে জিজ্ঞাসা না করে উত্তর পেয়ে যায়। আরিয়ান বলে ওঠে, তোমার এই নাম আমার দেওয়া, জানতে? পুরি অবাক হয়ে বলে, না তো। আরিয়ান একটু দম নিয়ে বলে, তোমার জন্মের পর সবাই বলতো ঘরে নূর এসেছে। নূর মানে আলো, আসলেই তাই। তোমাকে প্রথমবার দেখে আমিও ভেবেছিলাম গায়ে হয়তো লাইট জ্বালানো। তোমার রূপ দেখে তেমনি মনে হয়েছে। সেইখান থেকে আমি তোমার নাম ফুপুকে বলেছিলাম। আমাকে ফুপু অনেক ভালোবাসতো, আমার দেওয়ার নাম রাখলো। আমি মনে মনে তোমাকে নুরিন বলে সম্বোধন করি। মনে মনে না বললেও সামনে বলবেন, তুমি আমার জীবনের নূর, আলো। আর এনে প্রতিটা কথায় পুরি এতটাই মুগ্ধ, বিহমিত হচ্ছে, কিছু বলার শব্দ হারিয়ে ফেলেছে। এতটাও গভীরভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে পুরীর কাছে অকল্পনীয়। চাঁদের আলো এসে তাদের দুজনের ঘিরে ফেললো, মোমবাতির আলোয় মিলেমিশে তৈরি করলো এক উষ্ণ স্বপ্নময় আবহাওয়া। দূরে ঢেউ আছড়ে পড়ছে, রাত গভীর হচ্ছে, কিন্তু তাদের পৃথিবী তখন ছোট সেই বারান্দার মধ্যে সীমাবদ্ধ, যেখানে শব্দ নেই, কেবল হৃদয়ের মৃদু স্পন্দন, একে অপরের উপস্থিতির নরম নিশ্চুপতা। পুরি মাথাটা হেলিয়ে রাখলো আরিয়ানের কাঁধে। বাতাসে তার চুলের গন্ধ মিশে গেল কফির উষ্ণতায়। নিচের সমুদ্রের গর্জনে উঠল আবার, যেন এই নীরব প্রেমের সাক্ষী হতে চায়। চাঁদের আলোয় ভেসে আসা সেই রাত একটা নিঃশব্দ প্রতিশ্রুতির মতো, যা বলে গেল শুধু একটাই কথা, ভালোবাসা কখনো শব্দে বলা যায় না, কেবল অনুভূতিতে অনুভব হয়। রাতের কালো রেশ তখন পুরোটা মিলিয়ে যায়নি। সমুদ্রের দিগন্তরে গাছ শুয়ে আসছে এক মৃদু হলদে আভা। নতুন দিনের নতুন সূর্যের। পুরি তখনও আদো ঘুমে, বিছানার চাদর জড়ানো শরীর। আরিয়ান পুরীর পাশে চুপচাপ বসে তাকিয়ে আছে পুরীর শান্ত ঘুমনশ্র মুখশ্রীর দিকে। পুরীর শান্ত মুখের দিকে তাকিয়ে আরিয়ান আস্তে আস্তে বলতে থাকে, তোমার এই স্নিগ্ধ মুখটা আমার শান্তি। তুমি শান্তিতে আছো, ভালো আছো, এটা দেখতে আমার শান্তি। কক্সবাজারের এই স্বপ্নময় শহরটা, এটাই তাদের শেষ প্রভা। বাইরের সমুদ্রের ঢেউ তখনও ছন্দে বাজছে, যেন বিদায়ের আগামী সুর তুলছে ধীরে ধীরে। আরিয়ান নিঃশব্দ পুরী কপালে এসে থাকা চুল সরিয়ে দেয়, তারপর খুব আস্তে ফিসফিস করে বলে, আমার বউ পুরী, উঠুন, সূর্যোদয় দেখবেন না? আরিয়ানের কথায় পুরী একটু নড়েচড়ে উঠল, কিন্তু উঠল না। পুরীকে উঠতে না দেখে আরিয়ান পুরী কপালে আলতো করে চুমু দিয়ে চুলের মধ্যে বিলি কাটতে থাকে আর বলে, এখন না গেলে সূর্য মামা তো উঠে বসে থাকবে, উঠুন উঠুন। আরিয়ানের কথায় পুরী এবার চোখ মেলে তাকালো। ঘুম ঘুম চোখে আরিয়ানের দিকে বেশ কয়েকবার চোখ পিটপিট করে পরে স্পষ্ট দেখতে পেল আরিয়ান তখন পুরীর মাথা হাত বুলিয়ে দিচ্ছে আর একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আরিয়ানকে দেখে এক দৃষ্টিতে পুরী কিছু চেয়ে থেকে বলে, আপনার মুখটা এত মায়া কেন? আমি বারবার আটকে যাই।
পরীর কথা শুনে আরিয়ান মুচকি হেসে বলে, আটকে থেকেও, কিন্তু এবার উঠো, না হলে দেরি হয়ে যাবে। কথাটা বলে আরিয়ান পরীকে এক প্রকার টেনে তুললো। পরী ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সোফায় বসে অপেক্ষা করতে থাকলো। পরী বেশ দ্রুতই ফ্রেশ হয়ে রেডি হয়ে বুঝায়। পরী বের হয়ে আরিয়ান আর দেরি না করে পরীকে নিয়ে বেরিয়ে যায়। এরপর গেলে সূর্য আর দেখা যাবে না। ঢেউয়ের গর্জনের মাঝে বইছে মৃদু মন্দ্র বাতাস। ভোরের আলকা শিশির সমুদ্র তখন স্নিগ্ধ আর কুয়াশাচ্ছন্ন। দূরের দিগন্ত রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে। আকাশে সোনালি, গোলাপি আর বেগুনি আলো একসাথে মিশে যেন সৃষ্টিকর্তার আঁকা এক আলোকিত চিত্র। ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে। প্রতিটি ঢেউয়ের যেন এক টুকরো সূর্যা শান্ত মায়াময়। পরী আর আরিয়ান খালি পায়ে বালুর উপর দাঁড়িয়ে। ঠান্ডা বালির ছোঁয়া আর ঢেউ এসে দুজনের পায়ে আঙ্গ ছুঁয়ে যাচ্ছিল বারবার। বাতাসের তোরে হালকা উঠতে থাকা চুল সরিয়ে সূর্যের দিকে তাকায়। পরী চোখে প্রতিফলিত হয় জল জ্বলে ওঠা আলো, যেন পুরো সূর্যটাই বন্দী হয়েছে তার দৃষ্টিতে। আরিয়ান তার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে পরীর দিকে। পরীর দৃষ্টি সামনে বিস্তৃত সমুদ্রের এক গহীনে থেকে নির্গত নক্ষত্রের দিকে, আর আরিয়ানের দৃষ্টি তার নিজের জীবনের নক্ষত্রের দিকে। সূর্যের প্রথম আলো এসে পরীর মুখে পড়ে মনে হয় এক স্বপ্ন, যেন সমুদ্রের নিঃশব্দ সূর্যের সঙ্গে একাকার হয়ে গেছে। আরিয়ান হাত বাড়িয়ে পরী কাঁধ হাত রাখে। পরী আরিয়ানের দিকে তাকিয়ে দেখতে পায় আরিয়ান আগের থেকে তার দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার দিকে না তাকিয়ে সামনে তাকান, দেখুন সূর্যটা কত সুন্দর করে সমুদ্রের ভিতর থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসা সমুদ্রের প্রণালো। আরিয়ান নরম সুরে উত্তর দেয়, আমার মন মস্তিষ্ক এবং হৃদয়ে সেই নক্ষত্র আছে, আমি তাকে দেখছি, আমার নূরকে দেখছি। আরিয়ানের কথায় প্রতিবার নেয় বাকরুদ্ধ। আরিয়ান তার প্রতি তীব্র থেকে তীব্র ভালোবাসাটাই যেন মনে অজানা আশঙ্কা তৈরি করে। অজান্তেই পরী নিজের মধ্যে প্রশ্ন জাগে, এত ভালোবাসা কপালে সইবে তো? ব্যাগপত্র গুছিয়ে একবার রেডি হয়ে পরী আর আরিয়ান হোটেলের নিচে এসেছে। লাঞ্চ করে তারপর বেরোবে। ম্যানেজার হাবিব এসেছে তাদেরকে বিদায় দিতে। তিনজন মিলে লাঞ্চ করে তারপর হোটেল থেকে বের হয়। ম্যানেজার হাবিব আরিয়ানের গাড়িতে সব লেগেজ ঠিকঠাক করে উঠিয়ে দিয়ে আরিয়ানের কাছে এসে বলে, সাবধানে যাবেন স্যার, আজকে ওয়েদারটা একটু খারাপ। ম্যানেজার হাবিবের কথা শুনে আকাশের দিকে একবার তাকিয়ে মেঘ দেখে আরিয়ান বলে, ঠিক বলেছেন, বৃষ্টি খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না, আমরা সাবধানে যাব। ঠিক আছে স্যার, পরের বার আসলে অবশ্যই আমাদের বাড়িতে যেতে হবে। আচ্ছা, যাওয়া যাবে ইনশাল্লাহ। আপনি অফিসের সমস্ত কাজ ঠিকঠাক মতো দেখবেন, আমার তাহলে রওনা দেই। আরিয়ানের পাশে এসে দাঁড়াতেই ম্যানেজার হাবিব বলেন, ঠিক আছে, ম্যাডামকে নিয়ে আবার আসবেন। আরিয়ান আর পরী গাড়িতে উঠে বসে। পরীর সিট বেল্ট বেঁধে দিয়ে নিজেও সিট বেল্ট বেঁধে নিয়ে ড্রাইভিং সিটে বসে। আরিয়ান খুব সাবধানে অন্য সময়ের থেকে ধীরে ধীরে চালাচ্ছে। বাইরে খুব জোরে বৃষ্টি না হলেও ঝিরঝির বৃষ্টি ক্রমাগত বর্ষিত হচ্ছে। জানালার গ্লাস উঠিয়ে রাখা, জানালার বাইরে দৃশ্য উপভোগ করতে ব্যস্ত পরী। হঠাৎই আরিয়ান বলে, জানলা গ্লাসটা নামিয়ে দিন। আরিয়ানের সামনের দিকে দৃষ্টি রেখে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, খোলা যাবে না। কিছু হবে না, একটু দিন, বেশিক্ষণ না। না। আরিয়ানের কথায় পরী আর কিছু না বলে জানলা দিয়ে বাইরে ছুটে যাওয়া সমস্ত কিছু দেখতে থাকে। প্রতিমধ্যে বৃষ্টিতে জোরে পড়তে শুরু করে। আরিয়ান পরীকে উদ্দেশ্য করে বলে, বউটার মন খারাপ হয়ে গেল? পরী আরিয়ানের দিকে না তাকিয়ে বলেন, না, মন খারাপ হয়নি, সে তো বুঝতেই পারছি, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জানলা খুলে দিলে ভিজে যেত। সামনে কোনো চায়ের দোকান পেলে গাড়ি দাঁড় করাবেন, জো হুকুম মহারানী। আরিয়ানের কথা শুনে পরী মুখে হাসি উঠে। আরিয়ানের চোখ এড়ায়নি সেই হাসি। আরিয়ানের চারপাশে দেখার চেষ্টা করে কোনো দোকান বা হোটেল আছে কিনা। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি কমে আসে। অনেকটা আসার পরে একটা চায়ের দোকান দেখে গাড়ি থামায়। গাড়ি থেকে নামার আগে পরী সিট বেল্ট খুলে দেয়। তারপর নিজে নেমে দরজা খুলে দিলে পরী নেমে আসে। বৃষ্টির শেষে ঠান্ডা হাওয়া এসে শুয়ে যায় পরী আর আরিয়ানকে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলে, এই যে বৃষ্টির শেষে বাতাসে একটা ঠান্ডা ভাব থাকে, একটা অন্যরকম গন্ধ থাকে, এইটা আমার খুব ভালো লাগে। আরিয়ান পরী হাত ধরে দোকানের দিকে এগিয়ে যেতে যেতে বলে, জানি তো। পরী আরিয়ানের বাম হাত জড়িয়ে ধরে হাঁটতে থাকে। আর একটা জিনিস ভালো লাগে। কি? এই যে এভাবে আপনার হাত ধরতে। আরিয়ান দুষ্টু হাসি দিয়ে আস্তে করে বলে, আর কিছু ধরতে ভালো লাগে না? আরিয়ানের ইঙ্গিতপূর্ণ কথা না বুঝতে পেরে নিজের মতো করে বলে, হ্যাঁ লাগে তো, আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে। পরীর কথায় আরিয়ান বুকের মধ্যে একটা প্রশান্তি পরশ দিয়ে যায়। তাহলে এখন জড়িয়ে ধরি? ইস, লজ্জা শরম নেই। দোকানের সামনে বেঞ্চিতে বসতে বসতে আরিয়ান এগিয়ে যেয়ে দোকানদারকে বলে 2 কাপ আদা দেওয়া চা দিতে। পরী পাশে এসে বসে। তখন আরিয়ান ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখতে পায় ফিরোজ খানের কল। ফোন রিসিভ করে কানে ধরে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, এখন কোথায় আছো? পাটিয়ার কাছাকাছি। বৃষ্টি হচ্ছে, সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে আসবে। পরী কি করছে? আমার একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, আমার পাশে বসে আছে। আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে আসবো। ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে এসো।
কথা শেষ হওয়ার সাথে চা এসে হাজির হয়। পুরীর হাতে 1 কাপ চা দিয়ে আরিয়ান জিজ্ঞাসা করে, চায়ের সাথে কিছু খাবে? না, শুধু চা। গাড়িতে ওঠার আগে কিছু চিপস কিনে নিব। আচ্ছা, যা যা আছে এখানে আছে, এর মধ্যে যা মন চায় নিও। আরিয়ান চায়ের কাপে চুমুক দেবে, সেই সময় পুরী বলে ওঠে, 1 মিনিট। পুরী কথা আরিয়ান থেমে যায়, জিজ্ঞাসা করে, কি হলো? চলবে গাইস, আজকে 3টি পার্ট দিলাম। তো গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন।